এর বউকে আগুনে পুড়িয়ে গার্লফ্রেন্ডের কাছে চলে এসেছি। পরিবারের পছন্দ মতো নিরুকে বিয়ে করেছিলাম। আজকে বিয়ের 1 বছর হলো, আর আজকে ওকে আমি আগুনে পুড়িয়ে মেরেছি। পুলিশ আমাকে পাগলের মতো খুঁজছে, আর আমি পালিয়ে বেরোচ্ছি। জানি না কতদিন এভাবে পালিয়ে বাঁচতে হবে। নিরুকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না। আমি মনে প্রাণে মুনাকে ভালোবেসেছি। ওকে বিয়ে করব বলে ঠিক করেছিলাম, কিন্তু তা হলো না। আমার মায়ের মুনাকে একদম পছন্দ ছিল না। পছন্দ না হওয়ার যে কারণ আমার মা দেখিয়েছে, তা আমার কাছে একদমই যুক্তিযুক্ত মনে হয়নি। মার মতে মুনা আধুনিক মেয়ে, ওর সাথে বিয়ে হলে আমি সুখে থাকবো না। আমি মাকে বলেছিলাম, অনেক বুঝিয়েছিলাম যে আজকালকার মেয়েরা এরকমই হয়, এটাই এ যুগের ফ্যাশন। কিন্তু সে আমার কথায় কোনো কর্ণপাত করেনি, উল্টে আমাকে কিছু নীতিবাক্য শিখিয়ে দিলেন। মায়ের ভাষ্যমতে মেয়েরা হলো ঘরের লক্ষ্মী, আর তাদের সবসময় পর্দা করা উচিত। কিন্তু মুনার ভিতরে এই গুণগুলো একদমই ছিল না। যেদিন মায়ের সাথে মুনার দেখা করাই, সেদিন মুনা জিন্স প্যান্ট আর টি শার্ট পরে এসেছিল। মা এই অবস্থায় মুনাকে দেখে অনেক অবাক হয়ে গেছিল, আর সেই দিনই সিদ্ধান্ত নিয়েছিল মুনাকে ঘরের বউ তিনি কিছুতেই করবেন না। আমি মুনাকে অনেকবার বলেছিলাম, তুমি শাড়ি পরে এসো প্লিজ, কারণ মা এসব আধুনিকতা একদম পছন্দ করে না। কিন্তু মুনা আমাকে পরিষ্কারভাবে বলে দিয়েছিল, দেখো, আমার যেটা পছন্দ না সেটা আমি একদম করি না। আমি শাড়িতে কমফোর্টেবল না, আর আমার মনে পড়ে না যে আমি কখনো এটা পরেছি। আমার মা ওই দিন মুনাকে অনেক প্রশ্ন করেছিল, কিন্তু একটারও উত্তর তার মন মতো হয়নি। আর সবথেকে বড় কথা হলো, মুনার আচার আচরণ তার পছন্দ হয়নি। মুনা চলে যাবার পর মা আমাকে অনেক কথা শুনিয়েছিল, আমি কি করে এরকম একটা মেয়েকে বিয়ে করতে পারি। মুনাকে আমার পরিবারের কারোই পছন্দ ছিল না। তাদের সবার এক কথা, মুনা আধুনিক মেয়ে এবং আমাদের পরিবারের জন্য পারফেক্ট না। আমি তাদেরকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু আমার কোনো কথার মূল্য তাদের নেই। কি করব বুঝতে পারছিলাম না। একদিন আমার পরিবার অন্যদিকে ভালোবাসা। মা আমাকে বলেছিল, তুই যদি তোর পছন্দ মতো মেয়েকে বিয়ে করিস, তাহলে আমরা কেউই খুশি থাকবো না সেই বিয়েতে। মায়ের শরীরটা ভালো না, আর এসব ঘটনার পর তিনি আরও অসুস্থ হয়ে পড়েছিলেন, যার জন্য পরিবারের সবাই আমাকে দোষ দিচ্ছিল। মুনার সাথে দেখা করে কথা বলতে চাইলাম, আমার মাথা একদম কাজ করছিল না। ওকে বললাম, তোমাকে বলেছিলাম আমার মাকে কনভিন্স করতে, কিন্তু তুমি কি করলে? আমার কোনো কথা না শুনে নিজের ইচ্ছে মতো সব কিছু করলে। দেখো, আমি যেরকম সেরকম দেখেই তারা আমাকে মেনে নিক, সেটাই আমি চাই। আমি যা পছন্দ করি না তা কখনোই করতে পারবো না। আর মিথ্যে অভিনয় করে কী লাভ হবে? একদিন তো তারা বুঝতেই পারবে। আরে যখন বুঝতে পারবে তখন দেখা যাবে। আমাদের বিয়েটা তো হয়ে যেত। কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। আমার পরিবারে কেউ তোমাকে পছন্দ করে না। তারা চায় আমি তোমাকে বিয়ে না করি। তাহলে করো না। তুমি তোমার পরিবারের পছন্দ মতো কোনো মেয়েকে বিয়ে করে নাও। তুমি এটা কিভাবে বলতে পারলে? তুমি ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালো তো আমি তোমাকেও বাসি, কিন্তু কী আর করার, তোমার পরিবার তো আর আমাকে মেনে নিচ্ছে না। তুমি কি তোমার পরিবারের অমতে আমাকে বিয়ে করতে পারবে? আমি কোনো কথা বলছি না, কারণ পরিবারের অমতে মুনাকে বিয়ে করা সম্ভব না। আমি চাই আমার পরিবার মুনাকে আমার বউ হিসাবে পছন্দ করুক। কী হলো, পারবা না তো? তাই বলো। তাহলে আমি কি ভুল বললাম বলো? তুমি প্লিজ আমার পরিবারের সাথে আর একটিবার দেখা করো। আমি যেভাবে বলি সব কিছু সেভাবে করো, বাকিটা আমি দেখব। আমি মিথ্যে অভিনয় করতে পারবো না। প্লিজ আমার জন্য করো, আমি তোমাকে হারাতে চাই না। ওকে আমি করব, কিন্তু তারপর যদি তোমার পরিবার আমাকে মেনে না নেয়, আমি যেমন বলবো তুমি যদি না শোনো, তাহলে অবশ্যই আমার পরিবার তোমাকে মেনে নেবে। ওকে আমি শুনবো, বলো আমাকে কি করতে হবে। মুনাকে আর একবার আমার পরিবারের সঙ্গে দেখা করে। এবার মুনাকে আগের থেকে সব কিছু বলে দিয়েছি। আমার কথা মতো শাড়িও পরে এসেছিল। আমার পরিবার মুনাকে অনেক প্রশ্ন করেছিল। এক পর্যায়ে মুনা বিরক্ত হয়ে বলল, দেখুন, আমি কোনো অপরাধী নই,
যে আপনারা আমাকে এইভাবে প্রশ্ন করবেন। আপনারা যদি রবির সাথে আমার বিয়ে দিতে না চান না, তাহলে বলে দিন। আর আমি আপনাদের পায়ে তো পড়তে পারবো না। আমি মুনাকে থামতে বলেছিলাম, কিন্তু আমার কথা শুনছিল না। এক পর্যায়ে মুনা রাগ করে চলে আসে। আমার পরিবার আমাকে বলেছিল, মেয়েটা ভদ্রতা বলতে কিছু নেই, কিভাবে বড়দের সাথে কথা বলতে হয় তাও জানে না। এরকম একটা মেয়েকে তুই কিভাবে পছন্দ করতে পারিস? আমি তাদের কথার কোনো জবাব দিতে পারিনি। মুনার সাথে দেখা করে ওকে বলেছিলাম, আমি তোমাকে কি বলেছিলাম আর তুমি কি করলে? এখন তো আমার পরিবার কোনো মতেই তোমাকে আমার বউ হিসাবে মেনে নিবে না। মেনে না নিলে আমার কিছু যায় আসে না। বিয়ের আগে যদি এমন সমস্যা হয়, তাহলে মিথ্যে অভিনয় করে বিয়ে করলে তারপর কি হবে? তারা আমাকে পছন্দ করে না, আর আমার তাদের মন মানসিকতা পছন্দ না। আমি ফ্যাশন পছন্দ করি। এখন তাদের কথায় তো আর গ্রামের মেয়ের মতো শাড়ি পরে থাকতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো না? যদি বাসতে, তাহলে এরকম কথা হয়তো বলতে পারতে না। আমি তোমাকে বউ হিসেবে পাওয়ার জন্য কত চেষ্টা করছি, আর তুমি কি করলে? আমার কোনো কথাই শুনলে না। তোমার যদি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না, তাহলে সেটাই ভেবে থাকো। আমি যেরকম না, তোমার পরিবারের সাথে এখন আমাকে সেভাবে অভিনয় করতে হবে। তারপরেও আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তাদের একদম পছন্দ নই আমি। এখন আমি আর কি করব? তুমি রাগ করে চলে আসলে কেন? তখন আমার কথা মতো সব কিছু হলেও তো আর কোনো সমস্যা হতো না। আমি আর কি করতাম? তুমি ভালো করেই দেখেছো তারা আমার সাথে কিভাবে কথা বলছে। তারপরে আমি কিভাবে সেখানে বসে থাকতাম। রবি আর মুনা দুজনে চুপচাপ আছে। রবি বুঝতে পারছে না কি করবে। একদিকে পরিবার, অন্যদিকে মুনা, যাকে ও অনেক ভালোবাসে। হঠাৎ মুনা বলল, কি চাও? তুমি কাকে চাও, আমাকে না তোমার পরিবারকে? এটা ঠিক, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি আমার পরিবারকেও ছাড়তে পারবো না। আচ্ছা, তুমি তোমার পরিবারের পছন্দ মতো মেয়েকে বিয়ে করে নাও। এটাই হয়তো আমাদের শেষ দেখা। আশা করি তুমি সুখে থাকবে। দুজনের চোখের পানি রবি শেষবারের মতো মুনাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে ছাড়া আমি কখনোই ভালো থাকবো না। কিছুদিন পর রবি ওর পরিবারের সাথে মেয়ে দেখতে যাবে। যদিও মেয়েকে রবির পরিবার আরও আগেই দেখেছে। তাদের সবার অনেক পছন্দ হয়েছে মেয়েকে। তারা যেমনটা চেয়েছিল তেমনই মেয়েটা আমার জন্য পছন্দ করেছে। আজকে আমি যাচ্ছি মেয়ে দেখতে। আমার যদি মেয়ে পছন্দ হয়, তাহলে রিং পরিয়ে বিয়ের তারিখ ঠিক করে আসবে। আমার আবার পছন্দ অপছন্দ, তাদের পছন্দ হলেই তো বিয়ে করতে হবে। তাহলে আবার এত ফর্মালিটি কেন, বুঝতেছি না। কিছুক্ষণ পর আমাদের সামনে মেয়েকে আনা হলো। মা যেমন মেয়ে পছন্দ করে, মেয়েটা তেমনই দেখতে সুন্দর। মেয়েটাকে দেখে মনে হচ্ছে ও কথা অনেক কম বলে। মেয়েটার নামও একটু সেকালে, নীরু। আমাকে বলা হয়েছিল মেয়েটার সাথে আলাদা করে কথা বলতে। আমি বললাম, তার আর কোনো দরকার নেই। সবার যখন পছন্দ হয়েছে, তাহলে আমার আর কোনো আপত্তি নেই। নীরুকে রিং পরিয়ে বিয়ে ঠিক করা হলো। আর 10 দিন পর বিয়ে। মেয়ে যখন সবার পছন্দ হয়েছে, তখন আর আমার পরিবার বিয়েতে দেরি করতে চায়নি। কিছুদিন পর বিয়ে, কিন্তু আমার মেয়েটাকে একদম পছন্দ না। শুধুমাত্র পরিবারের পছন্দ মতো বিয়ে করতে হচ্ছে। আমার পছন্দের কোনো গুরুত্ব নেই তাদের কাছে। এর ভিতরে একদিন মুনা কল দিল, বিয়ে তাহলে করছো? হ্যাঁ। মেয়ে নিশ্চয়ই তোমার পছন্দ হয়েছে? আমার পরিবারের সবারই অনেক পছন্দ হয়েছে। আর তোমার? রবি চুপ হয়ে গেল। একটু পর বলল, বিয়ে যখন করছি, তাহলে আস্তে আস্তে পছন্দ হবে। তুমি যদি আমার কথা শুনতে, তাহলে আজকে তোমার সাথে আমার বিয়ে হতো। বিয়ের দিন ঘনিয়ে আসলো। একদিন পরই রবির বিয়ে। পরিবারের সবাই অনেক খুশি, কারণ তাদের পছন্দ মতো মেয়ের সাথে বিয়ে হচ্ছে। সুষ্ঠুভাবে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। সবাই বলছে মেয়েটা অনেক সুন্দর, তার ব্যবহার অনেক ভালো। আমি নাকি খুব ভাগ্যবান, এরকম একটা মেয়েকে বউ হিসাবে পেয়েছি। বাসর ঘরে প্রবেশ করে পর নীরু আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। আমার কেন জানি ওকে সহ্যই হচ্ছিল না। টেবিলে রাখা দুধটুকু খেতে লাগলাম। অর্ধেক খাওয়ার পর নীরু বলল, এখন বাকিটুকু আমাকে দিন। আপনি অন্য গ্লাসে খান। এক গ্লাসে খেলে ভালোবাসা বাড়ে, তাই আমি এটাই খাবো। ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ এর আগে এরকম কথা আমি শুনিনি। আমার তো কারো ব্যবহার করা জিনিস একদম পছন্দ না, কিন্তু কী আর করার, বাধ্য হয়ে ওকে গ্লাসটা এগিয়ে দিলাম। আমি এসে বিছানায় বসলাম।
একটু পরে ও এসে আমার পাশে বসলো। আমি নীরুকে বললাম, জানি না কথাটা আপনাকে কিভাবে বলবো, কিন্তু আমার বলা উচিত। আমি অন্য কাউকে ভালোবাসতাম, কিন্তু তাকে আমার পরিবারের পছন্দ হয়নি। তাই পরিবারের পছন্দ মতো আপনাকে বিয়ে করেছি। আমি কখনোই আপনাকে মন থেকে ভালোবাসতে পারবো না। আচ্ছা। আমি নীরুর কথায় অবাক হলাম। ও কোনো রিয়াক্ট করলো না। মনে হচ্ছে এটা ওর কাছে কোনো ব্যাপার না। আমি ওকে বললাম, আপনি কোনো রিয়াক্ট করলেন না কেন? রিয়াক্ট করবো কেন? আপনি তো আর ভুল কিছু বলেননি। কাউকে ঠিকভাবে না চিনে কিভাবে ভালোবাসবেন? আমি আপনার কাছ থেকে ভালোবাসা আদায় করে নেব। কিভাবে? আমার ভালোবাসা দিয়ে। মেয়েটা পাগল? আমি কি বললাম আর সে কি বলছে? আপনি মনে হয় আমার কথা ঠিকমতো বুঝতে পারেননি। আমি বলছি আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমি ভালোভাবেই আপনার কথা বুঝতে পেরেছি। আচ্ছা, আমি চেঞ্জ করে যাচ্ছি। আমি বিছানায় বসে ভাবছি মেয়েটা এরকম করে কথা বলছে কেন? আমি যা বলছি তাতে তো মেয়েটার কিছু বলার কথা ছিল, কিন্তু ও এমনভাবে বলল যেন কিছুই হয়নি। এসব ভাবছি, হঠাৎ মুনা কল দিল। ভেবে পাচ্ছি না এই সময় মুনা কেন কল দিল। কল রিসিভ করবার মুনা বলল, বেশ আনন্দেই আছো মনে হচ্ছে। এর ভিতরে নীরু চলে আসলো। ও আমাকে কথা বলতে দেখে বলল, আপনার প্রাক্তন কল দিয়েছে বুঝি? এখন কি কল দেওয়ার সময়? সে জানে না আজকে আমাদের বাসর রাত? তারপরেও কল দিল কেন? আমি জানি না। মুনা বলল, কার সাথে কথা বলছো তুমি? আমার স্ত্রী। তুমি তাকে আমার কথা বলছো? হ্যাঁ। সে কিছু বলল না? না। তা কল কেন দিলে? কেন বিরক্ত করলাম মনে হয়? না। কি জন্য বললে আমি আনন্দে আছি? ফেসবুকে তোমাদের কাপল পিক দেখলাম, দুজনকে ভালোই হাসতেছিলে। তো বিয়ের দিন কি আমি কাঁদবো? কাজিন আমার আইডি থেকে ওই পোস্টগুলো করছে। আচ্ছা রাখছি, আমার ভালো লাগছে না। নীরু আমাকে কিছু বলল না। মুনার সাথে কথা বলছি বলে মেয়েটাকে যত দেখছি ততই অবাক দেখছি। ভালোই হলো, বিয়ের পরেও মুনার সাথে কথা বলতে পারবো। তারপর পরিবারের সবার চোখে নীরুকে খারাপ বানিয়ে ডিভোর্স দিয়ে দেব। আমি নীরুকে বললাম, কখনো আমার প্রতি আপনার ভালোবাসা দেখাতে আসবেন না। আপনি আপনার মতো আর আমি আমার মতো থাকবো। কিন্তু নীরু আমার কথায় কোনো কর্ণপাত না করে বলল, সে দেখা যাবে। মেয়েটার মাথায় কি সত্যি কোনো সমস্যা আছে নাকি? আমি যা কিছু বলি কেন ও গুরুত্ব দিচ্ছে না? আমি বিরক্ত হয়ে ওকে বললাম, মাঝখানে কোলবালিশ দিয়ে ঘুমাবেন কেন? আপনি সোফায় বা নিচে ঘুমান না? মানে কি? সিনেমায় তো দেখি এরকম, তাই বললাম। আপনার মাথায় কি সমস্যা আছে, নাকি ভাবছেন আমি আপনার সাথে মজা করছি? যদি সেটা ভেবে থাকেন তাহলে অনেক বড় ভুল করছেন আপনি। আপনি আমি যা বলি না কেন, আপনি আমার কথায় গুরুত্ব দিচ্ছেন না কেন? তো কি করব আমি? আপনি আমাকে এসব বলবেন আর আমি চোখের জল ফেলবো, ভাববো এ কার সাথে বিয়ে হলো আমার? আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আপনি বিয়ের আগে কেন বলেননি এসব? এসব বলবো আপনাকে? দেখুন, একবার দেখায় কথা না বলে বিয়ে করে নেওয়া, তারপর কি আর মুহূর্তের মধ্যে ভালোবাসা আসবে? আমরা না হয় বিয়ের পরে একে অপরকে ভালোবাসলাম, এতে আপনিও আমার সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন। আপনি এখনও বিশ্বাস করেন আমি আপনাকে ভালোবাসবো? এটা জেনেও আমি অন্য কাউকে ভালোবাসি? সে আপনি যাকেই ভালোবাসেন না কেন, বিয়ে যখন হয়ে যায় তখন তো আমাকেই ভালোবাসতে হবে। উফ, অসহ্য একটা। মাঝখানে কোলবালিশ দিয়ে দুজনে দুপাশে শুয়ে পড়লাম। মেয়েটা খুব অদ্ভুত। আমি যা বলি খুব সহজে মেনে নেয়। নীরুকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে আসলো। ওকে রান্নাঘরে দেখে পরিবারের সবাই অনেক অবাক হয়েছে। তারা ভাবছে আজকে বিয়ের প্রথম দিন, আর আজকে নতুন বউ রান্নাঘরে। রবির মা নীরুকে বলল, তুমি এখানে কেন বৌমা? আপনাদেরকে সাহায্য করতে আসলাম মা। দেখো মেয়ের কথা, আজকে বিয়ের প্রথম দিন, আজকেই তুমি রান্না করে? তোমার সাহায্যের দরকার নেই মা, তুমি গিয়ে রবিকে ওঠাও। যখন থেকে আমি কবুল বলছি তখন থেকে আমি আপনাদের একজন হয়ে গেছি। নতুন পুরাতন বলতে কিছু নেই, আমি আপনাদেরই একজন। নীরুর কথায় সবাই অনেক মুগ্ধ হলো। রবির মা অনেক খুশি এরকম একটা বৌমা পেয়ে, একদম তার মনের মতো। নীরু এসে রবিকে ডাক দিল, কিন্তু রবি উঠছে না। কিছুক্ষণ ডাকাডাকির পর রবি উঠল। রবিকে ঘুম থেকে জাগানোর কারণে ওর খুব রাগ হলো। ও নীরুকে বলল, সমস্যা কি আপনার? আপনার জন্য কি ঠিকমতো ঘুমাতে পারবো না? নীরু নিচু স্বরে বলল, সকাল হয়ে গেছে, মা আপনাকে ডাক দিতে বলল।
ফ্রেশ হয়ে নাস্তা করতে আসুন, সবাই অপেক্ষা করছে। ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসলাম। আমি আসার পর মা বলল, কত লক্ষ্মী একটা বৌমা পেয়েছি, প্রথম দিনেই আমাকে সাহায্য করতে চলে এসেছে। সবাই নীরুর অনেক প্রশংসা, আর রবির অনেক বিরক্ত লাগছে। খাবার খেয়ে রবি বাইরে বের হলো বন্ধুদের সাথে আড্ডা দিতে। বিয়ের জন্য 10 দিনের ছুটি নিয়েছে অফিস থেকে, তাই এই 10 দিন একদম স্বাধীন। রবিকে দেখে ওর বন্ধুরা বলল, বউ পেয়ে কি বন্ধুদের ভুলে গেলি? আর বউ, নিজের পছন্দ মতো বিয়ে হলে তাও মানা যেত, কিন্তু ওকে তো আমার একদম অপছন্দ, অসহ্য লাগে আমার। কার সাথে থাকার কথা ছিল, কার সাথে থাকছি। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে 10 দিন পর। আজকে রবির অফিস থেকে নেওয়া ছুটি শেষ। রবি আবার কাজে ফিরছে। মনে মনে ভাবলো, ভালোই হয়েছে, সারাদিন তো বাসায় থাকতে হবে না, আর ওই মেয়েটার কথাও শোনা লাগবে না। অন্যদিকে মুনা রবিকে অনেক মিস করতে শুরু করলো। রবি ওর সাথে আগের মতো কথা বলে না হয়তো, এর জন্য এমন মনে হচ্ছে। যদি রবির পরিবার ওকে মেনে নিত, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। রবি ভেবেছে নীরুকে ওর পরিবারের সামনে খারাপ বানিয়ে ডিভোর্স দিবে, কিন্তু তার উল্টো হচ্ছে এখন। যত দিন যাচ্ছে নীরু আরও ওর পরিবারের কাছে প্রিয় হয়ে যাচ্ছে। রবি রাতে বাসায় ফিরছিল, হঠাৎ মুনা কল দিয়ে বলল, এত সহজে ভুলে গেলে? ভেবেছি ভাগ্যে যা আছে তাই মেনে নেব, কিন্তু কিছুতেই তোমাকে ভুলতে পারছি না। আচ্ছা, তোমার কি আমার কথা একবারের জন্য মনে পড়ে না? সবসময় তোমার কথা মনে পড়ে। আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না। এখন যা হচ্ছে সব কিছুর জন্য তুমিই দায়ী। যদি তুমি তখন আমার সব কথা মেনে চলতে, তাহলে আজ তুমি আমার বউ হতে। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তোমার পরিবার একদমই পছন্দ ছিলাম না আমি। কিন্তু এখন কিছুতেই ভুলতে পারছি না তোমাকে। মুনার সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলো রবি। কলিং বেল দেওয়ার পর নীরু এসে দরজা খুলল। নীরুকে দেখেই বিরক্ত হলো। নীরু ওকে বলল, এত রাত হলো কেন? তাতে আপনার কি? আপনার কাছে কি কৈফিয়ত দিতে হবে নাকি? আমার যখন ইচ্ছে হয় আমি আসব। আপনি আমাকে এসব বলার কে? আচ্ছা, ভুল হয়েছে, আর কখনো বলবো না। এখন ফ্রেশ হয়ে খেতে আসুন। রবি মোবাইলটা বিছানার উপর রেখে ফ্রেশ হতে গেল। হঠাৎ ওর মোবাইলটা বেজে উঠল। নীরু ভাবছে কল ধরবে কিনা। আবার যদি রবি রাগ করে, এই ভেবে কল ধরল না, কিন্তু লাগাতার কল দিয়েই যাচ্ছে। নীরু ভাবলো গুরুত্বপূর্ণ কিছু হবে, তাই কলটা রিসিভ করলো। রিসিভ করার পর কোনো মেয়ের কণ্ঠ শুনতে পেল। বাসায় গিয়েছো? আপনি কে বলছিলেন? আমি মুনা। আপনি কে? আমি ওর স্ত্রী। ও, তুমিই তাহলে সেই মেয়ে যাকে রবি পরিবারের পছন্দ মতো বিয়ে করেছে। রবির সাথে আমার কথা হবার কথা ছিল, কিন্তু আফসোস, রবির পরিবার আমাকে পছন্দ হলো না। কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ রবি আমাকে এখনও অনেক ভালোবাসে, আর তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। মুনার কথা শুনে থমকে গেল নীরু। ও ভাবছে, সত্যি কি রবি ওর সাথে এমনটা করবে, নাকি এই মেয়েটা মিথ্যে বলছে? নীরু মুনাকে বলল, আর আপনি সেই আশাতেই কি রয়েছেন? যদি সে আমাকে ভালোবেসে ফেলে তখন কি করবেন? মুনা ভেবেছিল ওর কথা শুনে নীরু হয়তো ওকে কিছু বলবে, রাগ করবে ওর ওপর, কিন্তু এসবের কিছুই করল না। উল্টে রবির ভালোবাসার কথা বলছে। মুনা হাসতে হাসতে বলল, রবি তোমাকে কখনো ভালোবাসবে না। এর ভিতরে রবি ফ্রেশ হয়ে এলো। নীরু রবিকে বলল, আপনাকে কেউ কল দিয়েছে। আপনি কেন আমার মোবাইল ধরেছেন? অনেকবার কল দিচ্ছিল, তাই রিসিভ করলাম। ভেবেছিলাম গুরুত্বপূর্ণ কিছু হবে। কে কল দিয়েছিল? আপনার প্রাক্তন প্রেমিকা। নীরুর কথা শুনে রবি অবাক হয়ে গেল। নীরুর হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। নীরু রবিকে বলল, ভয়ের কিছু নাই। আমি তাকে কিছু বলিনি যাতে সে আপনাকে সন্দেহ করে। রবি ভাবছে, মেয়েটার মাথায় কি কোনো সমস্যা আছে, এত সহজভাবে কথাগুলো বলল। আপনি আসুন, আমি খাবার দিচ্ছি। রবি খাবার খেয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। নীরু খেয়েছে কিনা তা জিজ্ঞাসা করলো না। নীরু খুব খারাপ লাগলো রবির আচরণে। রবির জন্য এখনও না খেয়ে আছে, আর ও খেয়েছে কিনা রবি একটাবারও জিজ্ঞাসা করেনি। বিছানার মাঝখানে কোলবালিশ দিয়ে দুজনে দুপাশে শুয়ে আছে। নীরুর কিছুতেই ঘুম আসছে না। ও তখন মেয়েটার বলা কথাগুলো ভাবতে লাগলো। রবি কি সত্যি ওকে ডিভোর্স দিয়ে দিবে? নীরুর মন বলছে ও রবির ভালোবাসা অবশ্যই পাবে। রবি কখনো ওকে ডিভোর্স দিতে পারবে না। 6 মাস পর
নীরু রবির উপর অধিকার খাটাতে চায়, কিন্তু রবি এখনও ওকে ইগনোর করে। মুনার সাথে রবির কথা বলা আরও অনেক বৃদ্ধি পেয়েছে। প্রথম প্রথম নীরু এসব সহ্য করে নিলেও এখন রবি মুনার সাথে কথা বললে নীরু কষ্ট পায়। রবি এখন মুনার সাথে ঘুরতে বেরোয়, অথচ আজ পর্যন্ত নীরুকে নিয়ে বাইরে বের হয়নি। মুনার সাথে দেখা করে অনেক রাত করে বাসায় আসে রবি। নীরু রবির জন্য না খেয়ে অপেক্ষা করে, কিন্তু রবি মুনার সাথে বাইরে থেকে খেয়ে আসে। দিন দিন এসব বেড়েই চলছে। রবির পরিবার রবিকে অনেক কিছু বলে, কিন্তু ও তাদের বলে, তোমরা একজন বৌমা চেয়েছিল, তাই তোমাদের পছন্দ মতো মেয়েকে বিয়ে করেছি। এখন আমার যা পছন্দ তাই করব। জানি না মুনা রবির উপর কি জাদু করলো যে রবি এখনও মুনাকে ছাড়া কিছু বোঝে না। মুনার সাথে রাতে পার্টি করে, নেশা করে বাসায় ফিরে রবি। নীরু ভাবে ও হাল ছেড়ে দিবে না, ওর ভালোবাসা দিয়ে রবিকে ফিরিয়ে আনবে। একদিন রাতে রবি নেশা করে বাসায় আসলো। অনেক জোরে দরজায় লাথি মারতে লাগলো। নীরু দরজা খুলে দিয়ে রবিকে বলল, বাসার সবাই জেগে যাবে তো, কলিং বেল দিলেই তো আমি দরজা খুলে দিতাম। আমার যা ইচ্ছা করব, তাতে তোর সমস্যা কি? তুই আমাকে এসব বলছিস কেন? আপনি আবার নেশা করছেন? আপনাকে কতবার বলবো নেশা না করতে? আমার কথা না ভাবুন, কিন্তু আপনার পরিবারের মান সম্মানের কথা ভেবে তো এসব ছাড়তে পারেন। আপনি আর কখনো ওই মেয়ের সাথে কথা বলবেন না। রবি নীরুকে থাপ্পড় মেরে বলল, তোকে ডিভোর্স দিব, কিন্তু ওর সাথে কথা বলা বন্ধ করব না। তোকে বলল, তোর সাহস কী করে হয় আমাকে এসব বলার? তুই আমার কেউ না, মুনাই আমার সব কিছু। রবির এমন ব্যবহারে অনেক কষ্ট পায় নীরু। রবি এর আগে কখনো ওর গায়ে হাত তোলেনি। রবির মা এসে রবিকে বলল, তোর মাথা ঠিক আছে তো? এত রাতে বাসায় এসে আবার বৌমার সাথে এমন ব্যবহার করছিস? তোমরা সবাই এর জন্য দায়ী। যা কিছু হচ্ছে সব তোমাদের জন্য। এটা বলে রবি ওর রুমে চলে আসলো। নীলু আঁচল দিয়ে চোখের পানি মুছল। রবির মা নীরুকে বলল, আমাকে তুই মাফ করে দিস মা, আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল। এসব কি বলছেন মা? আপনার তো কোনো দোষ নেই, হয়তো এটাই আমার ভাগ্যে লেখা ছিল। চাইলে তো আমি এটা পরিবর্তন করতে পারবো না, তবে আমি যথাসাধ্য চেষ্টা করব তাকে এসব থেকে ফিরিয়ে আনতে। নীরু এসে রবিকে বলল, আমার তখন আপনাকে ওসব বলা ঠিক হয়নি, সরি। এখন ফ্রেশ হয়ে খেতে আসুন। আমি বাইরে থেকে খেয়ে এসেছি, এখন ঘুমাবো। আমাকে আর বিরক্ত করবি না। নীরু আর রবিকে বিরক্ত করল না। ও রবির রাগ সম্পর্কে ভালোভাবেই অবগত। নীরু ভাবছে, তাহলে কি মুনার বলা সেই কথাটা সত্যি হবে? না, ও কিছুতেই মুনাকে ওর সংসার ধ্বংস করতে দিবে না। নীরু রবির মোবাইল থেকে মুনার নাম্বার বের করে কল দিল। মুনা রিসিভ করার পর নীরু বলল, কাল বিকেলে আমি তোমার সাথে দেখা করতে চাই। নীরু মুনাকে একটা জায়গার নাম বলল, আশা করি তুমি আসবে। আমার সাথে কেন দেখা করতে চাও? তাছাড়া তো আর কোনো উপায় নেই। আমার মনে হচ্ছে এখন তোমার সাথে কথা বলা জরুরি হয়ে পড়ছে। পরের দিন বিকালে নীরু মুনার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর মুনা এসে বলল, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। রবির বিয়ে হয়ে গেছে এটা জেনেও কেন আমাদের সংসারটা ধ্বংস করতে চাইছো? তুমি একজন মেয়ে হয়ে একজন মেয়ের কষ্ট বোঝো না তুমি? কেমন মেয়ে তুমি? আমি তোমাদের সংসার ধ্বংস করতে চাইছি না, ওকে? রবি যদি আমাকে ছাড়া থাকতে না পারে, তাহলে আমি কি করতে পারি? তুমি আমাকে এসব না বলে রবিকে গিয়ে বলো। আর রবি যদি তোমার সাথে থাকতে না চায়, তাহলে ওকে ডিভোর্স দিলেই তো পারো। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে তুমি রবির কাছ থেকে দূরে থাকো। সরি, আমি এটা পারবো না, কিন্তু রবিকে গিয়ে বলো আমার থেকে দূরে থাকতে। আর এখন যা কিছু হচ্ছে না, এসব কিছু রবির পরিবারের জন্য। তারা যদি আমাকে মেনে নিত, তাহলে এসব কিছুই হতো না। তোমার এসব ফালতু কথা শোনার আমার সময় নেই, আমি যাচ্ছি। নীরু বাসায় এসে ওর শাশুড়িকে কাঁদতে কাঁদতে বলল, আপনি এমনটা কেন করলেন মা? আপনি ভালো করেই জানতেন যে রবির আমাকে পছন্দ না, ও অন্য কাউকে ভালোবাসে, তারপর এমনটা কেন করলেন? ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে রবিকে এসব থেকে ফিরিয়ে আনবো, কিন্তু ওই মেয়ের কাছে আমি হেরে গেলাম। আমাকে মাফ করে দিতে ওই মা, এমনটা হবে আমি বুঝতে পারিনি। 1 মাস পর রবি প্রতিদিন নেশা করে বাসায় আসে, আর নীরু কিছু বললে ওর গায়ে পর্যন্ত হাত তোলে। নীরু শুধু চোখের পানি ফেলে। ও অনেক চেষ্টা করছে রবিকে এসব থেকে ফিরিয়ে আনার, কিন্তু
সব কিছুতেই বিফলে যাচ্ছে। নীরু ভাবল মুনার বাবা মার কাছে সব কিছু বলবে, তারা নিশ্চয় বুঝতে পারবে আর মুনাকে এসব থেকে দূরে রাখবে। নীরু মুনার বাসায় গিয়ে ওর বাবা মাকে বলল, আমাকে আপনারা চিনবেন না, আমি বিপদে পড়ে আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছি। নীরু মুনার সম্পর্কে সব কিছু বলল। সব শুনে মুনার বাবা মা, মুনার হয়ে আমরা তোমার কাছে ক্ষমা চাইতেছি, আমরা এসবের কিছুই জানতাম না, তুমি নিশ্চিতে বাসায় ফিরে যাও, আমরা মুনাকে বলবো। মুনার বাসায় আসার পর ওর মা ওকে থাপ্পড় দিয়ে বলল, তোকে আমাদের মেয়ে বলতে ঘৃণা হচ্ছে, একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সংসার ধ্বংস করতে চাইছিস? এরপরে কখনো যদি তুই রবির সাথে যোগাযোগ করবি না। আমি রবিকে ভুলতে পারবো না। রবি মুনাকে লাগাতার কল দিয়ে যাচ্ছে, কিন্তু মুনা কল ধরছে না। কিছুক্ষণ পর কল ধরে মুনা বলল, কেন কল দিয়েছো তুমি? নিজের বউকে আমার বাবা মার কাছে পাঠিয়েছো যাতে আমি তোমার সাথে যোগাযোগ না করি? কি বলছো এসব তুমি? আমি কেন এটা করব? আমাকে না বলে নিজের বউকে জিজ্ঞাসা করো। রবি নীরুর উপর খুব রাগ হলো। বাসায় এসে নীরুকে খুঁজতে লাগলো। রবির বাবা মা কেউ বাসায় নেই, নীরু হয়তো রান্নাঘরে আছে। রবি রান্নাঘরে নীরুকে গিয়ে বলল, তোর কিভাবে সাহস হলো মুনার বাবা মাকে এসব বলার? তাছাড়া আমি আর কি করতাম? নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে এভাবে মেলামেশা করতে দেখতাম? তুমি কেন করছো এসব? ওই ফালতু মেয়ের জন্য আমাদের সংসারটাকে ধ্বংস করতে চাইছো? রবি নীরুকে থাপ্পড় মেরে বলল, আর একবারও মুনার সম্পর্কে খারাপ কিছু বলবি না, তাহলে খুব খারাপ হবে। 100 বার বলবো আমি, ও একটা খারাপ মেয়ে, ও আমাদের সংসারটাকে ধ্বংস করতে চাইছে, তুমি কেন বুঝছো না? রবির মাথায় রক্ত উঠে গেল। ও নীরুর গলা টিপে ধরল। বলেছিলাম না ওর সম্পর্কে আর একটাও বাজে কথা বলবি না? এই নে ডিভোর্স লেটার, সাইন কর তাড়াতাড়ি। আমি জীবন থাকতে আমি তোমাকে ডিভোর্স দেব না, তাহলে তোকে বাঁচিয়ে রেখে কী লাভ? রবি নীরুকে রান্নাঘরে আটকে কেরোসিন ঢেলে রান্নাঘরে আগুন লাগিয়ে দিল। তারপর বাসা থেকে চলে আসলো। নীরু বাঁচার জন্য চিৎকার করতেছে, কিন্তু কেউ ওর কথা শুনতে পাচ্ছে না। রবি বাসা থেকে বের হয়ে মুনার কাছে চলে আসলো, আর এদিকে নীরুর বাবা মা ফিরে এসে এসব দেখে তারা জ্ঞান হারিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের লোক আগুন নেভানোর চেষ্টা করছে। 2 ঘন্টা পর তারা আগুন নিভাতে সফল হলো। পুলিশ আগুন লাগার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ফরেনসিক থেকে একটা টিম এসেছে। তারা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এটা খুন নাকি আত্মহত্যা। রবির বাবা মায়ের জ্ঞান ফেরার পর পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলো। যে আগুনে পুড়ে মারা গেছে সে আপনার কি হয়? আমার ছেলের বউ। আপনার ছেলে কোথায়? হয়তো অফিসে আছে। এরকম একটা ঘটনা ঘটে গেল আর সে আসলো না, তার নাম্বার দিন। পুলিশ রবির নাম্বারে কল দিচ্ছে, কিন্তু নাম্বার বন্ধ। পুলিশের একটু সন্দেহ হলো, তারা রবির অফিসে চলে গেল, কিন্তু সেখানেও পেল না। পুলিশের সন্দেহ আরও বেড়ে গেল। তারা রবির বাবা মাকে জিজ্ঞাসা করলো, আপনার ছেলে আর বউয়ের সাথে কি কোনো ঝগড়া হতো? দেখুন, আমাদের কাছে কিছু লুকাবেন না। আপনার ছেলের বৌমা মারা গেছে আর আপনার ছেলে নিখোঁজ, তাই আপনারা যা জানেন সব কিছু আমাদেরকে বলবেন। রবির মা কাঁদতে কাঁদতে বলল, এসব কিছু আমাদের জন্য হয়েছে। আমরা আমাদের বৌমাকে মেরে ফেলেছি। মেয়েটা অনেকবার বলেছে, মা আমি তাকে আমার ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনবো, কিন্তু শেষ পর্যন্ত মেয়েটাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। আমার ছেলে অন্য একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু আমরা ওর ভালোবাসাকে গুরুত্বই দেইনি। নীরুর সাথে ওর বিয়ে দেই। ভেবেছিলাম বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু ওই মেয়েটাকে ভুলতে পারেনি। বিয়ের পরেও ওর সাথে যোগাযোগ রাখতো। অনেক রাতে নেশা করে বাসায় আসতো। অনেকবার নীরুর গায়েও হাত তুলছে। মেয়েটা তারপরেও হাল ছেড়ে দেয়নি। ওই মেয়েটার বাবা মার সাথে দেখা করে তাদেরকে বলেছিল, শেষবারের মতো আমাকে বলেছিল, মা আপনি এমনটা কেন করেছিলেন? রবি মুনার কাছে এসে বলল, এখন থেকে আমাদের ভালোবাসার পথে কোনো বাধা থাকবে না, আমরা বিয়ে করতে পারি। নীরুর ডিভোর্স দিতে রাজি হয়েছে? না, আমি ওকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছি। রবির কথা শুনে থমকে যায় মুনা। ও ভাবছে, রবি এসব কি বলছে? ওর মাথা ঠিক আছে তো? কি বলছে এসব? ঠিক বলছি, আমি নীরুকে মেরে ফেলেছি। পুলিশ যে কোনো মুহূর্তে আসতে পারে, তার আগে আমাদের এখান থেকে পালাতে হবে। এটা বলেই রবি মুনার হাত ধরল।
রবির কথা শুনে মুনা অনেক ভয় পেয়ে যায়। মুনা ওর হাত রবির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও তুমি। আমি কোনো খুনির সাথে পালাতে পারবো না। মুনার কথা শুনে রবি অবাক হয়ে যায়। মুনা এমনটা বলবে ও ভাবতে পারেনি। রবি মুনাকে বলল, কি বলছো এসব তুমি? আমি এসব আমাদের জন্য করেছি, তোমার ভালোবাসার জন্য করেছি। আমি কোনো খুনিকে ভালোবাসতে পারবো না। রবি মুনার গলা টিপে ধরল, তোর জন্য আমি নিজের বউকে মেরেছি, আর এখন তুই আমাকে এসব বলছিস? তাহলে তোকে বাঁচিয়ে রেখে কী লাভ? মুনা বাঁচার জন্য চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। এর ভিতরে পুলিশ চলে এসে রবিকে গ্রেপ্তার করলো। রবি ওর বাবা মাকে কিছু বলতে যাবে, তার আগে তারা বলল, তোকে জন্ম দেওয়ার পরেই মেরে ফেলা উচিত ছিল, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। জানি না আল্লাহ আমাদের কখনো ক্ষমা করবেন কিনা। রবি পুলিশের কাছে সব কিছু স্বীকার করে নিয়েছে। আদালত রবিকে আজীবন কারাবাস দিয়েছে। মুনার পরিবার, মুনার বাবা মা ওকে ত্যাগ করেছে, আর রবির বাবা মা নীরুর জন্য চোখের পানি ফেলছে। যতবার তারা চোখের পানি ফেলুক, নীরুকে তো আর ফিরে আসবে না। শেষ হয়ে গেল নীরুর সংসার। সমাপ্ত। আপনাদের মতে এখানে দোষটা কার ছিল? রবির বাবা মা, রবি না মুনা, নাকি নীরুর নিজের জন্যই এমন পরিণত হলো? যদি আগেই রবিকে ডিভোর্স দিত, তাহলে হয়তো আজকে নীরুকে বেঁচে থাকতে। কমেন্টে লিখে দিবেন দোষটা কার ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।